দেশে একদিনে রেকর্ড সংখ্যক ৪২৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে নতুন কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে চট্টগ্রামে করোনার পাশাপাশি ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা ৪১৭ জন। গত ২৫ দিনে করোনায় ৭ জনের মৃত্যুর পাশাপাশি করোনা শনাক্ত হয়েছে ১৩৫ জনের। এই অবস্থায় উদ্বিগ্ন নগরবাসী। তবে সিটি কর্পোরেশন সহ স্বাস্থ্য বিভাগ বলছে এই দুই রোগের বিস্তার ঠেকাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৩ জন, আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪০ জন। অন্যদিকে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ জনের। বছরের শুরু থেকেই নগরীতে ডেঙ্গুর প্রকোপ শুরু হলেও জুন থেকে প্রকোপ বাড়ছে করোনার। ডেঙ্গুতে এখন পর্যন্ত ২ জনের মৃত্যুসহ আক্রান্ত হয়েছেন ৪৩০ জন, আর করোনায় মারা গেছেন ৭ জন, আক্রান্ত ১৩৫ জন। চিকিৎসকরা বলছেন করোনায় মারা যাওয়া রোগীরা নানা জটিলতায় আক্রান্ত ছিলেন। এ কারণে কারো জ্বর বা কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দেখা গেছে কোভিড রোগীগুলো মারা যায় বিশেষ করে লাংস যদি বেশি ইনভলভ হয়ে যায়, এবং এই লাংসের সাথে যে রক্তনালীগুলো আছে, যাকে আমরা পালমোনারি এম্বোলিজম, যেখানে আমরা রক্ত জমাট বেঁধে যায়, এই দুইটা মেইন কারণ হচ্ছে যে আসলে করোনা রোগীর মৃত্যুর কারণ। এদিকে কীটতত্ত্ববিদরা বলছেন ডেঙ্গুর বিস্তার কমাতে এডিস মশার লার্ভা ধ্বংস করতে হলে আগে এর জীবনচক্র সম্পর্কে জানতে হবে। এছাড়া শুধু বর্ষায় নয়, পুরো বছর জুড়ে মশক নিধন কার্যক্রম চালাতে হবে। আমরা যে শুধু রেনি সিজনটাকে এমফাসাইজ করি বা বলি যে রেনি সিজনে কন্ট্রোলিং যে ব্যাপারটা আমাদের মধ্যে ঘটে, এটার থেকে আমার মনে হয় যে ইয়ার রাউন্ড আমাদের এটার বিষয়ে সচেতন থাকা উচিত। ডেঙ্গু ও করোনার প্রকোপ ঠেকাতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন সিটি মেয়র। করোনা ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত সহ এডিস মশার লার্ভা নির্মূলে কাজ চলছে জানান তিনি। আমাদের যে স্টাফ নার্সেস, আমরা ডক্টর সেখানে আমরা নিয়োগ দিয়েছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আছে, যেটা দিয়ে আমরা করোনা ডিটেক্ট করা যায়, সেটা কিন্তু আমরা ব্যবস্থা করেছি। এবং পাশাপাশি ডেঙ্গুর যে কমপ্লিট ব্লাড কাউন্ট থেকে শুরু করে সেগুলো কিন্তু শেখানো হচ্ছে, এবং ডেঙ্গুর টেস্টও শেখানো হচ্ছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনা বা ডেঙ্গু রোগে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সচেতন থাকাটা বেশি জরুরি। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। মূলত ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলবো, পাশাপাশি করোনার বিস্তারও আলোচনায় আসবে। আমাদের সাথে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদ এবং বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আমি শুরুতেই স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদের কাছে আসতে চাই। এই যে একদিনে সর্বোচ্চ সংখ্যক, রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার ঘটনাটি ঘটলো, এরকম হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার পেছনে কি কারণ দেখেন, বা অস্বাভাবিক কিনা এই বিষয়টি? ধন্যবাদ। আসলে গত মাস পর্যন্ত আমাদের ডেঙ্গু রোগীর প্রকোপ কম ছিল। জুন মাস থেকেই এটা ঊর্ধ্বমুখী হয়েছে। এটা কারণ হলো এবছর মে মাসের শেষ থেকে আমাদের বৃষ্টি শুরু হয়েছে, এবং ডেঙ্গুর বৃদ্ধির প্রধান কারণ হলো ডেঙ্গুর যে মশা, এডিস মশা, সেটার বংশবৃদ্ধি। সেই বংশবৃদ্ধিটা আসলে হয় আমাদের ক্লিয়ার কোনো ওয়াটার যদি কোনো কন্টেইনারে জমা থাকে, সেটাতে যে ডেঙ্গুর লার্ভার বংশবৃদ্ধি হয়, যেমন ফুলের টবে, কোনো কন্টেইনারে, প্লাস্টিক ড্রামে বা ডাবের খোসায়, এগুলাতে। তো এগুলো যদি আমরা পরিষ্কার না করতে পারি বা পরিষ্কার না করি, ডেঙ্গুর প্রকোপ সামনে আরও বাড়তে পারে। সেই জন্য জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে, এবং আমাদের এটা মশা নির্মূল করার যে বিভাগ, সিটি কর্পোরেশন হোক, পৌরসভা হোক, ওনাদেরও দায়িত্ব পালন করতে হবে। আর এই সময়ে গতবারের তুলনায় অনেক কেস বেশি, একটু আনইউজুয়াল। তো যে কথাগুলো বললাম, এগুলো যদি আমরা পালন করতে পারি, হয়তো ডেঙ্গুর প্রকোপ সামনে কমানো যাবে। না, তা তো ঠিকই, কিন্তু এই যে কারণগুলো, যে পরিস্থিতিটির কথা আপনি বলছেন, সেটা তো সংশ্লিষ্টরা সবাই জানে। সেটা স্বাস্থ্য অধিদপ্তর হোক, পৌরসভা, সিটি কর্পোরেশন, তারা তো সবাই, সংশ্লিষ্টরা তো সবাই জানে। তারপরেও প্রস্তুতি কেন তাহলে পুরোপুরি নেওয়া হয়নি? প্রস্তুতি এখানে আসলে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর প্রকোপ কমানোর জন্য খুব বেশি কিছু করতে পারবো না। আমরা চিকিৎসার ব্যাপারটা অনেক কিছু করতে পারবো। ডেঙ্গু তো দুইটা পার্ট, একটা হলো
প্রিভেনশন করা আর চিকিৎসা করা। প্রিভেনশন পার্টটা আসলে জনগণ যদি সম্পৃক্ত না হয়, আর সিটি কর্পোরেশন আসলে আমার বাড়ির আঙ্গিনায় এসে এগুলো পরিষ্কার করে দিয়ে যেতে পারবে না, আসলে বাড়ি বাড়ি যে এগুলো জনগণকে আমরা এটা করার জন্য টিভি স্টল দিচ্ছি, পোস্টাল লিফলেট বিতরণ করতেছি। তারপরে বরগুনা যেটা হচ্ছে, বরগুনা আমরা মাইকিং করার ব্যবস্থা করতেছি। তারপরে উঠান বৈঠক যেটা বলে, ওখানে বরগুনায় কেস বেশি হওয়ার 3টা কারণ পাওয়া গেছে: জলাবদ্ধতা এবং ওনাদের সুপেয় পানিরও খুব অভাব, যেহেতু সি এরিয়া। ওখানে ওরা বৃষ্টি পানিটা স্টোর করে রাখে কন্টেইনারে খাওয়ার জন্য, এবং সেটা ঠিকমতো ঢেকে রাখে না, সেটা একটা কারণ ছিল। তো সেইগুলো যদি আমরা যদি নিজেরা না করি, আসলে ডেঙ্গুর নাম্বার অফ কেস আক্রান্তের সংখ্যা কমানো খুব কষ্ট হবে। সিটি সবার মিলে কাজ করতে হবে, আসলে সিটি কর্পোরেশন, জনগণ প্লাস স্বাস্থ্য বিভাগ 3টা মিলেই কাজ করতে হবে। জি, ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান, প্রস্তুতি নিয়ে যখন কথা হচ্ছিল তখন একটু হাসপাতালগুলোর প্রস্তুতি সম্পর্কেও জানতে চাই। কি দেখছেন পরিস্থিতি? এই যে হঠাৎ করে ডেঙ্গুর এরকম বিস্তার, একদিনে এত সংখ্যক রোগী ভর্তি হওয়া, এই চাপ সামলানোর মতো প্রস্তুতি কি আমাদের হাসপাতালগুলোর আছে? ধন্যবাদ। আসলে আমাদের সরকারি হাসপাতালগুলোয় আমরা এই সিজনে, এই যখন বৃষ্টি শুরু হয়, আমাদের হিউমিডিটি বাড়ে, বিশেষ করে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সময়টায় রোগী বাড়বে এটা ধরে নিয়ে আমাদের প্রস্তুতি থাকে। এবং সকল সরকারি হাসপাতালে ডেঙ্গুর জন্য আলাদা কর্নার করা হয়েছে এবং ডেঙ্গুর জন্য আলাদা করে ডেডিকেটেড ডক্টরদের টিম কাজ করছে মেডিসিন বিভাগের অধীনে। এখন পর্যন্ত যা রোগীর সংখ্যা, তাতে আমাদের সরকারি হাসপাতালের যা ক্যাপাসিটি, সেই অনুযায়ী আমাদের এখন পর্যন্ত খুব বেশি এটা লোড মনে হচ্ছে না। কিন্তু তখন হয়তো এটা আমাদের জন্য সরকারি ক্যাপাসিটিতে ম্যানেজ করাটা ডিফিকাল্ট হতে পারে। সো ফার এখন পর্যন্ত খুব বেশি লোড না। ডেঙ্গু পরীক্ষা করতে আগ্রহী রোগীদের সংখ্যাটা কেমন? আমরা অনেক সময় দেখি যে সাধারণ জ্বর মনে করে হাসপাতালে না যাওয়া বা পরীক্ষা না করা, এই প্রবণতা তো মানুষের মধ্যে আছে। যে পরিমাণ রোগী শনাক্ত হচ্ছে, তাতে কি আমরা ধরে নিতে পারি যে যথেষ্টই আসলে পরীক্ষা করতে আগ্রহী হচ্ছে? জি, এইটা আমি আপনার সাথে একমত হতে পারলাম না, কারণ এখন রোগীদের মধ্যে একটা সচেতনতা তৈরি আছে অলরেডি। এটা লোকজন নিজেদের মধ্যেই সচেতনতা ডেভেলপ করার জন্য হোক বা আপনাদের মতো মিডিয়ার কারণেই হোক, লোকজন জ্বর হলে, আমরাও বলি এই সময়ে জ্বর হলে এটা অবশ্যই ডেঙ্গু কিনা সেটা আগে একটা কনসিডারেশনে নিতে হবে। যদিও এখন আমরা ডেঙ্গুর পাশাপাশি কিছু চিকুনগুনিয়া বা কিছু কোভিডও পাচ্ছি, কিন্তু ডেঙ্গুর সম্ভাবনাটাই বেশি, এবং সেই জন্য জ্বরের সাথে শুধু জ্বর তো না, আরো কিছু সিমটম মিলিয়ে আমরা ডেঙ্গু ডায়াগনোসিসের দিকে যাই। সেই ক্ষেত্রে রোগীরা অনেক সময় নিজেরাও টেস্ট করে নিয়ে আসছে নিজেদের আগ্রহে, কিংবা চিকিৎসকের পরামর্শে ডেঙ্গুর চিকিৎসা টেস্ট করছে। এই রোগীদের মধ্যে খুব বেশি অনীহা নেই যে চিকিৎসা টেস্ট করবো না বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবো না। এটা এখন আমরা অনেকখানি ওভারকাম করেছি। রোগীরা নিজ উদ্যোগে হোক অথবা পরামর্শ অনুযায়ী হোক ডেঙ্গু টেস্ট করছে। অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদ, করোনা প্রসঙ্গেও একটু আসতে চাই, যেহেতু করোনার প্রকোপ আমরা বাড়তে দেখছি। সেক্ষেত্রে করোনা প্রতিরোধের প্রস্তুতি কি আসলে আমাদের আছে কিনা স্বাস্থ্য বিভাগের? জি, ধন্যবাদ। করোনা প্রতিরোধের জন্য সবচেয়ে বেশি দরকার মাস্ক পরা। তো আমরা যে 11 দফা একটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দিয়েছি, এইটাতে তো অনীহা আছে, পরীক্ষা করতে অনীহা যদি দূর হয়েও থাকে, মাস্ক পরতে যে মানুষের অনীহা আছে তো একদম খালি চোখে রাস্তাঘাটে দেখা যায়। ঠিক বলেছেন, এটা অনীহা দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি জনগণকে উদ্বুদ্ধ করতে যেন মাস্কটা পরেন এবং জনসমাগম যেন এড়িয়ে চলেন, আর যেতেই হলো যেন মাস্ক পরে যান। আর প্রস্তুতির ব্যাপারে আমরা আমাদের কিটস, আমরা যে কিটস সংগ্রহ করেছি করোনা ডায়াগনোসিসের জন্য, এটা প্রায় 78টা হাসপাতালে আমরা সরবরাহ করেছি যেখানে করোনার পরীক্ষা হচ্ছে, এবং আমাদের শনাক্তের হার কিন্তু খুবই কম, 5%-এরও কম। কারণ এই করোনা নিয়ে আমরা এখনো উদ্বিগ্ন না। যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, আশা করি যে করোনা আমরা নিয়ন্ত্রণ রাখতে পারবো। জি, ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান, যেহেতু আমরা করোনা নিয়ে আলোচনায় এসেছি, আপনাকেও একটি প্রশ্ন রাখতে চাই, এবং যেটি বলছিলাম যে সচেতনতার জায়গাটিতে করোনা যেন একটু ধিমিয়ে পড়েছে, কি পরামর্শ দেবেন?
বা এবারের ভ্যারিয়েন্ট নিয়ে আলাদা করে কিছু বলতে চান কিনা? আচ্ছা, এটা আমি প্রফেসর হালিমুর রশিদের সাথে একমত যে আমাদের আসলে স্বাস্থ্যবিধি মেনে চললে এটা ছড়ানোর হার কমই থাকবে। এখন পর্যন্ত খুব বেশি আমাদের ডায়াগনোসিস হয়েছে সেরকম বলা যাবে না, বা অনেক বেশি আক্রান্ত হয়েছে। এইবারের যে স্ট্রেনটা দিয়ে হচ্ছে এই সাউথ ইস্ট এশিয়ায়, আমরা এটা NB181 এই সাব ভেরিয়েন্ট, এটা ওমিক্রনেরই একটা সাব ভেরিয়েন্ট, এটা দিয়ে হচ্ছে। এবং ফরচুনেটলি যদিও এটার ইনফেকশনের রেট হাই, মানে ছড়াবে একটু বেশি, কিন্তু এটা সাধারণত লোয়ার রেসপিরেটরি ইনফেকশন, দ্যাট মিনস নিউমোনিয়া করে না। তো নিউমোনিয়া না করলে সিভিয়ারিটির দিকে যাবে না, বা মর্টালিটি, মারা যাওয়ার ঝুঁকিটাও খুব কম। কিন্তু যাদের এই বয়স্ক, বিশেষ করে 65 ইয়ার্স এর বেশি, কিংবা যাদের সাথে অন্য কোনো কোমরবিড কন্ডিশন আছে, যেমন যাদের হাই প্রেশার, যাদের ডায়াবেটিস আছে, যাদের হার্টের রোগ আছে, লিভার কিডনি রোগ আছে, এরকম বা কোনো অ্যাক্টিভ ম্যালিগনেন্সি আছে, তাদের ক্ষেত্রে এটা সিভিয়ার হতে পারে, এবং সেই ক্ষেত্রেই সতর্কতাটা আরেকটু বেশি লাগবে। এই এখন পর্যন্ত আমাদের যেই সাব ভেরিয়েন্ট দিয়ে হচ্ছে, এটার মর্টালিটি ভেরি ভেরি লো, কিন্তু ইনফেকশন রেট হাই, এইটুকু আমরা অবশ্যই বলবো। কাজেই ব্যক্তিগত সুরক্ষার যেই নিয়মগুলো আমরা বলি, এগুলো যত বেশি আমরা পালন করব, তত বেশি আমরা সুরক্ষিত থাকবো বলে আশা করি ইনশাআল্লাহ। ডেঙ্গু প্রসঙ্গে ফিরি আবারও। অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদ, আমরা দেখতে পাচ্ছি কিছু জোনে ডেঙ্গুর প্রকোপটা বেশি। আমরা আমাদের এই আয়োজনেই যে প্রতিবেদনটি দেখছিলাম সেটি চট্টগ্রামের, এবং আপনিও চট্টগ্রাম নিয়ে বলছিলেন। তো যেই জোনগুলোতে আসলে রোগীর সংখ্যা বেশি, খুব স্বাভাবিকভাবেই হাসপাতালে সেটার একটা আলাদা প্রেশার তো পড়বেই। তো এরকম জোন ভাগ করে কোনো নির্দিষ্ট পরিকল্পনা কি আছে আমাদের? জি, আচ্ছা, এই বছর আসলে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী বরিশাল ডিভিশনে, তার মধ্যে সবচেয়ে বেশি রোগী হলো বরগুনা জেলায়। তো আমাদের এই বছর টোটাল কেস ছিল 10,296 জন আজকে পর্যন্ত। তার মধ্যে জুন মাসে 5,921 জন, আর বরিশাল ডিভিশনের কেস হলো 4,443 জন। তার মানে প্রায় অর্ধেকই বরিশালে, আর তারও অর্ধেক 2,669 জন হলো বরগুনায়। তো বরগুনার যে এই এত বেশি কেস, তার 3টা কারণ আমরা শনাক্ত করতে পেরেছি। একটা তো আগেই বলেছি যে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখে প্লাস্টিক ড্রামে, এবং ওটা ঢেকে রাখে না। 2 নম্বর জলাবদ্ধতা আছে, আর 3 নম্বর ওই পৌরসভার অ্যাক্টিভিটিস সম্ভবত গত 1 বছরে খুবই কম ছিল। এই 3টা মিলে এইবারের বরগুনার যে ঊর্ধ্বমুখী প্রবণতা, এটা পাওয়া গেছে। এবং আমাদের আইডিসের মধ্যে আমরা মশার জরিপ কার্যক্রম করেছি। এই জরিপ কার্যক্রমে বরগুনা জেলার যে 9টা মানে ওয়ার্ড আছে, তাতে 5টা ওয়ার্ডেই মশার এই লার্ভার ঘনত্ব অনেক বেশি পাওয়া গেছে। যেখানে 20-এর বেশি থাকলেই রিস্ক, সেখানে আমরা 153 পর্যন্ত পেয়েছি লার্ভার ঘনত্ব। মানে প্রতিটা বাড়িতে, এটাকে ব্রুটো ইন্ডেক্স বলে, প্রতিটা বাড়িতে যতগুলো কন্টেইনারে, একটা কন্টেইনারে যদি লার্ভা পাওয়া যায়, তাহলে ওই 100টা বাড়িতে যদি 20টার বেশি পাওয়া যায়, তাহলে রিস্ক বেশি ধরা হয়। এরকম 5টা উপজেলা পাওয়া গেছে যেখানে আপনার লার্ভার ঘনত্ব অনেক বেশি। না, কিন্তু কেন এই 5টা উপজেলাতে এরকম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার পেছনে তাহলে কি কারণ রয়েছে? আমি যেটা বললাম, ওই 3টা কারণ: বৃষ্টি পানি সংরক্ষণ করে রাখা, এবং ভালো মতো ঢেকে না রাখা, আর জলাবদ্ধতা একটা, আর ওই যে মশক নিধন কার্যক্রমের বোধহয় কিছুটা স্থিমিত হয়ে গিয়েছিল, যদিও এখন পুরোদমে চলছে। জি, ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান, আপনার কাছে আসি। যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, এটা নিশ্চয়ই সম্ভব নয় যে তারা সবাই হাসপাতালে ভর্তি হবেন। প্লাটিলেট কাউন্টের বিষয়টি একটু বলবেন, যে প্লাটিলেট কত পর্যন্ত দেখা গেলে তারপরে হাসপাতালে ভর্তি হতে রোগীরা যাবেন, অথবা যারা বাড়িতে চিকিৎসা নিতে পারবেন, সেটা কোন কন্ডিশনের রোগীরা, তারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন? আচ্ছা, ধন্যবাদ। আপনি এটা খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা শুরুতেই যেটা বলতে চাই, ডেঙ্গু রোগের সাথে ডেঙ্গুতে আক্রান্ত হলে প্লাটিলেট কমে যায়, এটা ঠিক আছে। বাট প্লাটিলেট দিয়ে আমাদের আসলে যে মাতামাতিটা লোকজনের মধ্যে যে অতি সচেতনতাটা, এটা মনে হয় একটু বেশি মাত্রায়। বরং আমাদের বেশিরভাগ রোগী হচ্ছে ডেঙ্গু, যারাই আক্রান্ত হবে বেশিরভাগ রোগী হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু, সাধারণ ডেঙ্গু।
এনাদের জন্য হোম ট্রিটমেন্টই যথেষ্ট। এবং সেই হোম ট্রিটমেন্টের সাথেও হচ্ছে যে আমরা কিছু ডেঞ্জার সাইন বলি বা ওয়ার্নিং সাইন, এগুলো যদি থাকে তাহলে দেরি না করে হসপিটালে চলে আসতে হবে। তার মধ্যে হচ্ছে যদি পেশেন্টের তীব্র পেটে ব্যথা হয়, পেশেন্টের যদি খুব বেশি লাগাতার বমি হতে থাকে, পেশেন্টের যদি ইউরিন আউটপুট কমে যায়, পেশেন্টের যদি কনসাসনেস লেভেল মানে একজন অ্যালার্ট পারসন হঠাৎ করে ড্রাউজি হয়ে যায়, কিংবা একজন স্বাভাবিক ছিল হঠাৎ করে রেস্টলেস হয়ে যায়, অ্যাগ্রেসিভ হয়ে যায়, হ্যাঁ, কিংবা হঠাৎ করে কোনো ব্লিডিং হয় বেশি মাত্রায়, তাহলে এগুলোকে আমরা ডেঞ্জার সাইন বলি। এই ধরনের রোগীদেরকে আমরা ইমিডিয়েটলি হসপিটালে চলে আসতে বলি। আর সাধারণ ডেঙ্গুর সাথেও আমরা কিছু কোমরবিড কন্ডিশন বলি। এই কোমরবিড কন্ডিশনগুলো থাকলে সাধারণ ডেঙ্গু জ্বরের রোগীকেও হসপিটালে ভর্তি হওয়ার পরামর্শ দিই আমরা। তার মধ্যে বয়স 65 বেশি হলে, এবং ওই আমরা আগেও বলেছি যে যদি তার সাথে কোমরবিড কন্ডিশন যেমন যদি প্রেশার, হাই প্রেশার থাকে, হাইপারটেনশন, ডায়াবেটিস, হার্টের রোগ, কিডনির রোগ, লিভারের দীর্ঘমেয়াদী রোগ, এই ধরনের কন্ডিশনগুলি থাকে, যদি গর্ভবতী মা হন, হ্যাঁ, যদি খুব বেশি মোটা হন, এই ধরনের কন্ডিশনে আমরা সাধারণ ডেঙ্গু জ্বর, ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বরও রোগীদেরকে ভর্তি হতে বলি। তা না হলে বেশিরভাগ রোগী বাসায় থেকেই চিকিৎসা নিতে পারবে, এবং বাসায় চিকিৎসা খুব কঠিন কিছু না। রেস্টে থাকবে, মশারির নিচে থাকবে, দিনে রাতে 24 ঘন্টায় মশারির নিচে থাকবে, পর্যাপ্ত পানি খাবে, তবে সেই পানিটা প্লেন ওয়াটার না, যে কোনো লবণযুক্ত পানি। কারণ আমরা জানি যে ডেঙ্গুতে প্লাজমা লিকেজ হয়, রক্তনালী থেকে পানিটা বের হয়, রক্তের যে তরল অংশ যেটাকে আমরা প্লাজমা বলি, এটা রক্তনালীর ভিতর থেকে বের হয়ে যায়, তার ফলে রক্তের ভলিউম কমে যায়, আমরা হাইপোভলিউমিয়া বলি। এই হাইপোভলিউমিয়া একটা নির্দিষ্ট মাত্রার বেশি গেলেই ডেঙ্গু শকে যাওয়ার ঝুঁকিটা তৈরি হয়। সেজন্য ওই ভলিউম যেটুকু বের হয়ে যায়, এটাকে রিপ্লেস করার জন্য যে কোনো লবণযুক্ত পানি সাফিসিয়েন্ট হতে পারে। এটা হতে পারে খাবার স্যালাইন, হতে পারে ডাবের পানি, হতে পারে একটু লেবু দিয়ে লবণ দিয়ে শরবত করে খাওয়া, হতে পারে যে কোনো ফ্রুট জুস, যে কোনো স্যুপ, এই ধরনের, এবং স্বাভাবিক খাবার দাবারের মধ্যে থাকবে। আর জ্বরের জন্য বারে বারে হালকা কুসুম গরম পানি দিয়ে গা মুছে ফেলবে, প্যারাসিটামল খাবে, আর প্রয়োজন মতো হয়তো বা কিছু অ্যান্টিহিস্টা খেতে পারে। এবং যেটা করবে না সেটা হচ্ছে যে তীব্র ব্যথানাশক, যেহেতু ডেঙ্গুতে অনেক সময় তীব্র শরীরে ব্যথা, গিটে ব্যথা, চোখে ব্যথা, মাথা ব্যথা এগুলো হতে পারে, এগুলো যদি থাকে তাহলেও তীব্র ব্যথানাশক কোনো ওষুধ খাবে না। আর কিছু ঔষধ যেগুলো আমরা দীর্ঘমেয়াদে হৃদরোগীদের জন্য দিয়ে থাকি, আমরা অ্যান্টিপ্লেটলেট বলি, যেমন অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেন, এই ধরনের ওষুধ সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। কেউ যদি হাই প্রেশারের জন্য ওষুধ খেতে থাকে তাহলে প্রেশার মনিটর করে, হাই প্রেশার সাথে ডেঙ্গু হলে হসপিটালে ভর্তি হওয়াটাই ভালো। যদি কেউ ভর্তি হতে না চান সেই ক্ষেত্রে প্রেশার মেপে মেপে প্রেশারের ওষুধ খাওয়াটা ভালো। এই কতটুকু সতর্কতা থাকলে, আর যদি সম্ভব হয় প্রতিদিন একবার সিবিসি করা। ওই সিবিসিতে আমরা দেখি যে প্লেটলেট কাউন্ট যদি 1 লাখের নিচে নেমে যায়, এটাকে আমরা ক্রিটিক্যাল ফেজ বলি ডেঙ্গু। তবে এই প্লেটলেটের চেয়েও আমাদের যেই জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যদি রক্ত থেকে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ প্লাজমা, আমরা বলি বেজ লাইনের থেকে যদি 20% বেশি প্লাজমা লস হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে যে ঝুঁকিপূর্ণ অবস্থা। এবং সেটা মাপার জন্য একটাই প্যারামিটার, ওই সিবিসিতে আমরা হেমাটোক্রিট দেখি। এজন্য জ্বরের প্রথম 3 দিনের মধ্যে যদি আমরা একটা সিবিসি করি, তার যে হেমাটোক্রিট লেভেলটা পাই, তার যদি 20% বেশি বেড়ে যায়, তাহলে এটা হচ্ছে যে সিগনিফিক্যান্ট প্লাজমা লস আছে। এই পেশেন্ট কারো জ্বর হলে 3 দিনের মধ্যেই এই টেস্টটা করার পরামর্শ আপনার থাকে? অবশ্যই একটা ব্লাডের একটা সিম্পল সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, এইটা করে ফেলতেই হবে জ্বরের প্রথম 3 দিনের মধ্যে। জি, এবং প্রথম 3 দিনের মধ্যে NS1 অ্যান্টিজেন এটা করে ফেললেও আমাদের জন্য ডেঙ্গু ডায়াগনোসিসের জন্য সুবিধা হয়। জি, অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদ, আমরা দেখি যে যখন এই যে ডেঙ্গুর পিক সিজনটা যখন শুরু হয় তখন খুব আলোচনা হয়। এর বাইরে বছরব্যাপী আসলে ডেঙ্গুর নিয়ে যে সচেতনতা, আপনি বলছিলেন যে সচেতনতা বৃদ্ধিটাই সবচাইতে বড় কাজ, এবং সেটা সাধারণ মানুষের মধ্যে, শুধুমাত্র অধিদপ্তর ধরে নয়। তাহলে বছরব্যাপী সচেতনতা কার্যক্রম নিয়ে আপনাদের সুপারিশ কি থাকে? মানে সামনের বছরের জন্য আমাদের আসলে প্রস্তুতি কি আগে থেকে শুরু করার সুযোগ থাকছে? হ্যাঁ, সুযোগ তো থাকছে। বছরব্যাপী যদি আমরা সারা বছরই টিভি স্টল দিতে পারি, পোস্টারগুলো দিতে পারি, তারপরে মাইকিং করতে পারি,
বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোয়, যেটা আমরা এবারও করেছি, মসজিদ, মন্দির, গির্জায় বিভিন্ন সচেতনমূলক বার্তাগুলো যদি প্রেরণ করতে পারি, এমনকি আমরা জুমার খুতবায় যাতে ডেঙ্গু বিষয়ে সতর্কতা বাণী প্রচার করে, সেটা আমরা লিখেও আমরা তথ্য মন্ত্রণালয়ে দিয়েছি প্রচার করার জন্য। তাছাড়া আমরা আরও যেটা করতে পারি, বছরব্যাপী আমরা ডাক্তারদের প্রিপেয়ার করে রাখতে পারি। আপনারা জানেন যে আমরা নতুন 2025 সালে গাইডলাইন, ডেঙ্গুর আপডেটেড গাইডলাইন বের করেছি। আমরা সারা বছর যদি ডাক্তারদের ওই গাইডলাইনের আলোকে প্রশিক্ষণ দিয়ে প্রিপেয়ার রাখতে পারি ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য, সেটাও আমাদের ডেঙ্গু রোগের চিকিৎসাকেও মানে সাহায্য হবে। তার সারা বছর যদি আমরা কিটস ডিস্ট্রিবিউট করে রাখতে পারি, হ্যাঁ, যেন এই সময় যেন সংকটটা না হয়। আর আরও যে ইনস্ট্রুমেন্টগুলো, যেমন প্রফেসর মনির বলতেছিলেন যে হেমাটোকিট মেশিন, আমরা অলরেডি 21টা হেমাটোকিট মেশিন আমাদের ডেভেলপিং পার্টনারদের সহায়তায় সংগ্রহ করে বিভিন্ন হাসপাতালে সরবরাহ করেছি। আর একটা ক্রিটিক্যাল ফেজ ধরার জন্য প্রফেসর মনির বলতেছিলেন যে প্লাজমা লিকেজ ধরার সবচেয়ে ভালো রাস্তা হলো একটা পোর্টেবল আল্ট্রাসাউন্ড মেশিন। সেটাও আমরা অনেকগুলো সংগ্রহ করে আমাদের বড় বড় হাসপাতালগুলোতে। আচ্ছা, তার মানে আমরা প্রত্যাশা রাখতে পারি যে এই যে আমরা অনেক সময় রেকর্ড ভাঙতে দেখি, সেটা আসলে প্রতি বছর যেন দেখতে না হয়। সামনের বছরগুলোতে সেই প্রত্যাশা আমাদের থাকবে অবশ্যই। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজ আমাদের সাথে অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদ এবং বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান যুক্ত ছিলেন। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।